এদিকে রাজধানী পীরেরবাগে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল ঢাকা 15 নির্বাচনী এলাকার যে এলাকাটা মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত, সেই এলাকায় সকাল 11টার দিকে একটা ঘটনা ঘটে, আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে। দুইটা ঘটনাই জামাত ইসলামের নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায়। এই প্রথম ডাক্তার শফিকুর রহমান স্যার সরাসরি বিএনপির নাম নিয়ে অভিযোগ করল। আসন 15 ঢাকা মিরপুর, ওখানে কি ঘটনা ঘটছে আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। এখানে কিছু মা বোন ভোট চাইতে গেছিল, আর ওই ভোট চাওয়াকে কেন্দ্র কইরা ওনাদের উপরে আক্রমণ হয়েছে। ওনারা মসজিদে যায় আশ্রয় নিছে। আহারে, মানুষ জীবন বাঁচাইবার জন্য মসজিদে আশ্রয় নেয়, ওইখানেও আক্রমণ করতে হবে? এমন কি অপরাধ কইরা ফেলাইছে? ওইখানে হয়তো টেলিফোন নাম্বার চাইছে, জামাত ইসলামের জন্য ভোট চাইছে, এটা নিয়ে বাক বিতণ্ডা হয়েছে। একটা টাইমে নাকি ওনারা চলে যাইতাছিল, ওরা বলতেছে যে পালায়া যাইতাছিল। আচ্ছা, পালায়া যাইতেছে, ঠিক আছে, পালায়া যাইতে দেন। ওনারা তো আর এখানে ডাকাতি করতে আসে নাই, ভোট চাইতে আসছে, তাই না? তারপরেও দেখেন ওনাদের উপরে আক্রমণ, এবং একটা টাইমে ওনারা মসজিদে আশ্রয় নিছে, সে মসজিদে ঢুইকে আক্রমণ করতে হবে কেন? যার জন্য আজকে এই প্রথম শুনলাম সরাসরি ওনার মুখে, ডাক্তার শফিকুর রহমান স্যারের মুখে বিএনপির নাম। এর আগে কখনই কি আপনারা শুনছেন? আমি শুনি নাই। আকার ইঙ্গিতে বলতো, কিন্তু সরাসরি বলার পিছনে কি জানেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আসলে দেওয়ালে পিঠ ঠেকায় দিলে যেটা হয় সেটাই হয়েছে। যাই হোক, এই অভিযোগ নিয়ে বিএনপি কি উত্তর দিবে জানি না। তবে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে এখানেই যেন স্টপ হয়ে যায়, এখানেই যেন থামে, আর যেন না দেখি। আমি গতকালকে এটা নিয়ে আলোচনা করছি যে দেখেন, এই যে মাঠ পর্যায়ে যদি শক্তি দেখাইতে চায়, হ্যাঁ, যেটাকে বলা হয় গুন্ডামি, এই গুন্ডামি দেখাইতে চাইলে এই গুন্ডামি রুইখা দেওয়ার মতো মানুষ আছে, কিন্তু হ্যাঁ, ওই গুপ্ততে আছে, গুপ্ত আর সুপ্ত হয়ে আছে, নিশ্চয়ই আছে। এটা ভাইবেন না যে পিছনে কেউ নাই, এটা ভাবার কোনো কারণ নাই। 5টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখে কি বুঝেন নাই? এই যে শাকসুর নির্বাচনকে থামায়া দেওয়া হইলো, কেন থামায়া দেওয়া হইলো, এটা কি আমরা বুঝি নাই? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হয়েছে কি জানেন, এই যে 5ই আগস্ট আর এই আজকের দিনটা কোনো বিচ্ছিন্ন দিন না, কিন্তু আজও সেই 5ই আগস্ট চলতেছে। প্রতিদিনই গেম চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে কেউ একজন খেলে যাচ্ছে, হ্যাঁ, অন্য লেভেলে খেলতেছে। তো দেখেন, গতকাল যখন করাইলে তারেক রহমান সাহেব বিল্ডিং বানায় দিচ্ছিল এবং আধার কার্ড দিচ্ছিল, না সরি, আধার কার্ড না, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। আচ্ছা, আধার কার্ডটা আমার মুখে আসলো কেন? ও হ্যাঁ, আধার কার্ড, হ্যাঁ, আধার কার্ড ভারতে দিচ্ছে, ভারতে সবাইকে দিছে মোদিজি সবাইকে আধার কার্ড দিচ্ছে। কিন্তু আধার কার্ডটা আমার মুখে আসলো কেন? আইডিয়াটা কি ওইখান থেকে নিছে? ফ্যামিলি কার্ডের, কৃষক কার্ডের? হইতেও পারে, নাও হইতে পারে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই আজকে। কেন বললাম 5ই আগস্ট, এবং আজও সেই 5ই আগস্ট, হ্যাঁ, আজও চলতেছে। আর এই চলার পথটা শুরু হয়েছে 8ই আগস্ট থেকে। ফ্রান্স থেকে যখন ডক্টর ইনুস স্যার এসে এই চেয়ারে বসলো, 3 প্রধান পিছনে দাঁড়ানো ছিল, উনি সিগনেচার করতেছিল যে হ্যাঁ, আমি আজ থেকে এই চেয়ারে বসলাম। ওই 8ই আগস্ট, ওই 8ই আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা কিছু হয়েছে, একবার চোখ বন্ধ করে দেখেন, সব কিছু কেন জানি অটোমেটিক চলে যাচ্ছে ধীরে ধীরে। ওই বনিয়ামিন সাহেবের কথা অনুযায়ী ধীরে ধীরে চলে যাচ্ছে জামাতের পক্ষে, এই 10 দলের পক্ষে। আপনি যা কিছু দেখবেন, অতীতের সমস্ত ঘটনায় না জোড়া দেন, এইদিকেই যাচ্ছে। যেমন গতকাল যখন করাইল বস্তিতে ওই বিল্ডিং বানায় দিচ্ছিল, কার্ড দিচ্ছিল, আধার কার্ড না, মানে ফ্যামিলি কার্ড দিচ্ছিল, সবাইকে ফ্ল্যাট দিচ্ছিল, এবং এই গুলশান বনানীর ছেলে মেয়েরা
যে স্ট্যান্ডার্ডে লেখাপড়া করে, যেভাবে লেখাপড়া করে সেই লেখাপড়ার সুযোগ করে দিবে এই করাইলবাসীদেরকে। এই করাইলবাসীর বাচ্চারা সেই সুযোগ পাবে। ওই স্বপ্ন যখন দেখাচ্ছিল ঠিক ওই টাইমে কিন্তু ওই টাইমে উনিও আলোচনায় চলে আসলো। ডাক্তার খালেদুজ্জামান এমন একজন ডাক্তার যে ডাক্তার বাংলাদেশে ওয়ান পিস এক মাস একটা স্ট্যাটাস দিছে, সেখানে বলতেছে উনি নিজে এসে প্রতিবাদ করতেছে যে আপনারা যারা প্রশ্ন তুলছেন ডাক্তার খালিদুজ্জামান একজন ভুয়া ডাক্তার। আচ্ছা, এই প্রশ্নটা কে তুললো? তারা তুললো, বট বাহিনী। হ্যাঁ, বট বাহিনী কোন টাইমে তুললো? যে টাইমে উনি করাইলে উনার পরিকল্পনার কথা বলতেছিল, ঠিক ওই টাইমে দেখেন। আর ডাক্তার খালেদুজ্জামান কি আলোচনার বাইরে থাকবে? না, উনিও আলোচনায় চলে আসছে। কিভাবে আলোচনা আসলো? ওই যে উনাকে ডাক্তার না ভুয়া ডাক্তার বলছে, ভুয়া সবকিছু আবার উপরওয়ালার পরিকল্পনা অনুযায়ী উনাদের পক্ষে চলে যাইতেছে। এখন মানুষ বুঝতে পারছে যে উনার মতো ডাক্তার একজনই বাংলাদেশে ওয়ান পিস। এবার কি আর হাসপাতালে উনি বহুদিন যাবৎ 8-10 বছর যাবৎ চাকরি করতেছে সুনামের সহকারে, আর আপনারা বলতেছেন ভুয়া ডাক্তার। দেখেন, এই যে উনি সামনে চলে আসলো, অনেকেই জানতোই না উনি যে এত বড় ডাক্তার। আজকে ওই আলোচনাটা কেন হইলো? আপনারা ভুয়া বলাতে। আর এই ভুয়াটা কি বিপক্ষের থেকে বলছে কেউ, নাকি নিজেরাই নিজেদেরকে বলছে? এমন হইতে পারে না এই তোরা আমার বিরুদ্ধে ভুয়া বলতে থাক, তাহলে সবাই আমাকে নিয়ে প্রশ্ন তুলবে যে আসলে আমি ডাক্তার কিনা, তখন আসলটা সামনে আলোচনায় চলে আসবে। আজকে ঢাকা মেডিকেলের যে একজন চিফ, উনি এসে সামনে কথা বলতেছে, বড় বড় ডাক্তাররা এসে সামনে বলতেছে যে বাংলাদেশে ওয়ান পিস ডাক্তার খালেদুজ্জামান। কিভাবে দেখছেন আলোচনাটা শীর্ষে চলে আসলো? হ্যাঁ, শীর্ষ মিটিং হয়ে গেছে কালকে। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ আমি মনে করি এই যে পলিসি সমিট। দেখেন কোন টাইমে, এমন একটা টাইমে আনলো ঠিক নির্বাচনের 3 সপ্তাহ আগে। আমার মনে হয় অন্য কোন দল এরকম একটা আয়োজন করতে পারবে না। কারণ কি জানেন, পলিসি সমিট আয়োজন করার জন্য এটা মনে করেন 1 মাস আগে চিন্তা করছে বা 5 মাস আগে চিন্তা করছে, এমন না। কিন্তু এটা আরো 1-1.5-2 বছর আগের চিন্তা ভাবনা যে আমরা অমুক তারিখে এই কাজটা করব। মানে এই পলিসি সমিটটা এমন একটা টাইমে করলো, এমন একটা চমক দেখাইলো। সারা বাংলাদেশে যত অ্যাম্বাসেডার আছে 30 জন ওইখানে গেছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ভারতের অ্যাম্বাসেডারও গেছে, ভারতের রাষ্ট্রদূত ওইখানে ছিল এবং সবচেয়ে আগে উনি গেছে। সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে আগে উনি গেছে। দেখছেন কোন পর্যায়ে চলে গেছে, কোন লেভেলে খেলা হইতাছে। কে সে মাস্টার মাইন্ড? মাহফুজ আলমকে পরিচয় করাই দিয়েছিল আমাদেরকে ওই যে বিদেশে নিয়ে, সেটা তো ছিল ভুয়া। ওই একই ভুয়া যে ভুয়া বইলে আমরা আসাদুজ্জামানকে আজকে বিখ্যাত করে দিলাম। উনি এখন সবাই থেকে সেলুট পাচ্ছে, সেলুট। বাংলাদেশে এমন ডাক্তার আছে কেউ জানতোই না। এই যে ঢাকা 17 আসনে সবাই যাই না গেল, কাল থেকে দেখবেন ওনার প্রচার কিভাবে চলে এখানে। আর টাকা পয়সার ব্যাপার, হায় টাকা পয়সা তো উনি টাকার উপরেই ঘুমায় মনে করেন। বাংলাদেশে যদি আপনি 100 ধনী নাম লেখেন, উনার নাম লিখতে হবে তো এরকম পর্যায়ে ধনী। 13 কোটি টাকার গাড়ি চালায়, বুঝেন না? যাই হোক, উনার প্রচার করতে আসি নাই, যেটা বলতে আসছি যে কে সে মাস্টার মাইন্ড, কেন এইভাবে খেলতেছে। একটা বড় দলকে দেখেন কোন পর্যায়ে নিয়ে ঠেকায় দিছে। একটা হ্যাঁ ভোট নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে ওনারা না বলবে না হ্যাঁ বলবে, কিন্তু এখন হ্যাঁ বলতে বাধ্য। হ্যাঁ, ওনারা হ্যাঁ বলতে বাধ্য। এই ইশরাক হোসেন অলরেডি দেখলাম একটা ভিডিওতে বলতেছে, ইশরাক হোসেনকে চিনছেন তো আপনারা, যে তালা মারছিল, ওই যে নগর ভবনে তালা মারছিল, ওনার কথা বলতেছি। উনি বলতেছে যে আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে, কেন অপপ্রচার করতেছে? আমরা না ভোট চাইলাম কখন? আমরা তো এখানে হ্যাঁ সাথেই সম্মতি দিয়ে আসছি। এই কথাই যদি সত্যি হয়, তাহলে হ্যাঁ না ভোটের দরকারটা কি? এই ঝামেলাটার দরকার কি ছিল, তাই না? যাই হোক, ওই যে বললাম চেঞ্জ হইতে বাধ্য ভাই, চেঞ্জ হইতে বাধ্য। হ্যাঁ, বদলাইতে বাধ্য। আপনারা এই যে যারা ওই যে টক শোতে আসে না, দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে এদের কথার মধ্যে রদ বদল চলে আসবে, এদের কথা বদলে যাবে, নতুন সুরে কথা বলবে। আর সেই সুরটা কি জানেন? ছাত্র শিবির নিয়ে দেখবেন গুণ গাবে, এই জামাত ইসলাম নিয়ে গুণ গাবে। এই যে পলিসি সমিট দেখাই দিল না, এরকম আয়োজন কি আর কেউ করতে পারবে না। এটা নিয়ে কি টক শোতে আলোচনা হচ্ছে? এত বড় একটা কাজ করলো জামাত, এটা নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা ওই আধার কার্ড, সরি এই কি আরে ভুইলা যায়, ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা। যাই হোক, যেটা বলতেছে এটা বইলা ভিডিওটা শেষ করে দেবো ভাই, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু কে সে মাস্টার মাইন্ড?
যে ভয় দেখায়া তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দিল না। একবার ভাবছেন আপনি, ওনার মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাও উনি আসতে পারতেছে না, ওনাকে ভয় দেখায়া ইংল্যান্ডে আটকায় রাখছে। কে সে মাস্টার মাইন্ড? হ্যাঁ ভাই, আমার যেটা মনে হয়, হ্যাঁ, এই বড় দল ছোট দল সব দলের মধ্যেই ওনারা ঢুকে গেছে এবং ওনারা যেভাবে পরামর্শ দিতেছে সেগুলা ভুল পরামর্শ। তো এই ভুল পরামর্শে ভুল পথে চলে যাইতেছে। তো দেখেন আপনারা, মা ময়রা যাইতেছে, নিজের মা, উনি আসতে পারতেছে না, মানে উনাকে ভয় দেখায় আটকায় রাখছে। হ্যাঁ, এত বড় একটা দল, হায় হায়, বিএনপি বিশাল বড় একটা দল। তো এত দলের সবাই বলতেছে আসেন আসেন আসেন, উনি আসতেছে না, আসলে একদম শেষের দিকে এমন এক টাইমে আসলো। এখন দেখেন, এই যে সিলেট যাচ্ছে আগামীকাল, ওইখান থেকে ঢাকায় ফিরতে ফিরতে উনি 7 থেকে 8টা সভা করবে, 7 থেকে 8টা জনসভা করবে এবং মিড নাইটে যাবে ওই মাজার শরীফে মাজার জিয়ারত করতে। তার মানে ঘুম নাই, এখন ঘুম নাই চোখে, কারণ সময় কম। তো কিন্তু অনেক সময় তো ছিল, সেই সময় কেন ওনাকে আসতে দেওয়া হইল না? কারা সে বুদ্ধি পরামর্শ দিছে, কারা ওনাকে আটকায় রাখছে? তারা যেই হোক ভাই, আমি মনে করি তারা বিএনপিকে মাঠে খেলতে দেয় নাই ভাই। বিএনপিকে অন্য পথে নিয়ে গেছে। সেই পথ কি জানেন? 71-এর পথে, যে পথটা, যে রাস্তাটা রাখা গেছিল, আওয়ামী লীগ যে রাস্তাটা রাখা গেছে, আওয়ামী লীগ যে রাস্তায় হাঁটা চলাফেরা করছে, ঘুরে বেড়াইছে, ওই একই রাস্তায় ওনাদেরকে যাইতে পরামর্শ দিছে। মানে ভুল পরামর্শ দিয়া ভুল পথে নিয়ে গেছে। আর ওনারা যত ভুল পথে যাবে, উপকার হবে কার ভাই? উপকার হবে জামাত ইসলামের এবং এই 10 দলের। তার মানে ইনাদের ভিতর থেকেই ওনাদের এখানে কেউ ঢুকে গিয়া এরকম পরামর্শ দিছে, এরকম একটা প্রশ্ন চলে আসে না? কারণ কি জানেন, সহজ অঙ্ক, সরল অঙ্ক কি? 24। এই 24-এর জন্য আমি বাংলাদেশে আসতে পারছি, এই 24-এর জন্য আমার সব কিছু হয়েছে, আমার দল টিকে গেছে। এই 24-এর জন্য এখন নির্বাচন হইতেছে এবং এই 24-এর জন্য একটা হ্যাঁ ভোট দরকার। সেটা নিয়ে কেন এত প্রশ্ন, সেটা নিয়ে কেন এত গন্ডগোল হবে? এবং এই যে প্রবাসী ভাইদের যে ভোট চাইলো, সেখানেও কেন না বলতে হবে? এই যে আমাদের স্থানীয় নির্বাচন চাইলাম, সেখানেও কেন না বলতে হবে? এই যে ছপ্পু সাহেবকে সরাইবার ব্যাপার, সেখানেও কেন না বলতে হবে? প্রত্যেকটা জায়গায় না বলার পরামর্শ যারা দিতেছে, তারা উনার সর্বনাশ করতেছে। উনি বুঝতেছে কিনা আমি জানি না। আমার মনে হয় ভাই, ওই যে মাস্টার মাইন্ড, যে ওই মাস্টার মাইন্ডের লোকজন, হ্যাঁ, এই লোকজন অনেক আগে থেকেই ওনাদের সঙ্গে মিশা গেছে, ইংল্যান্ডে যায়ও মিশা গেছে, ওনার সঙ্গে মিশা যায় এমন এমন রাস্তা কইতাছে, যে রাস্তা দিয়া, ওই যে রাস্তার নাম চেতনার ব্যবসা, 71-এর চেতনার ব্যবসার মধ্যে ঢুকাই দিছে। রাজাকার আলবদর ওই কাহিনীর মধ্যে ঢুকাই দিছে। আমি মুক্তিযোদ্ধা ওই কাহিনী ঢুকাই দিছে। এই যে পুরনো কাহিনীগুলা ঢুকাই দিছে, মাথার মধ্যে দিয়ে দিছে, কিন্তু ওনারা টের পায় নাই। উনাদেরকে বেপথে নিয়ে গেছে। সঠিক পথে নিয়ে গেলে আজকে এই অবস্থা হইতো না। আগামী এই 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আপনারা টের পাবেন, এই নির্বাচনের আগেই টের পাবেন। চারিদিকে না একটা জয়ধ্বনি উঠবে, জয়ধ্বনি মানুষের মুখে মুখে ছড়ায়া যাবে, দাঁড়িপাল্লা আর ওই 10 দল। আর এই যে এনসিপি নিয়ে অনেকে অনেক কটূক্তি করতেন না, অনেক অবহেলা করে কথা বলতেন না, আবার বলতেন ওদের কোনো নীতি নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, কারণ ওরা জামাতের সঙ্গে গেছে, রাজাকারদের সঙ্গে গেছে। ওরা যেখানে ছিল ওইখানেই আছে, ওইখানকার মানুষই তো ওরা কারা আপনারা বুঝেন না, আপনারা আসলেই বুঝেন না। কারণ কি জানেন, ওরা আপনাদের মধ্যে লুকায় আছে, আপনাদের মধ্যে লুকায় থাইকা আপনাদেরকে যে পথে নিয়ে গেছে, ওই পথ থেকে এখনই ফেরার টাইম। এখন যদি ফিরে আসেন, নিশ্চয়ই আগামীর ভবিষ্যৎ আপনাদের অবশ্যই উজ্জ্বল। বিরোধী দল থাকার দরকার আছে। ধরে নেন জামাত ইসলাম যদি বিরোধী দলে যায়, কেমন বিরোধী দল হবে বুঝতে পারেন না, ওনাদের হাইট বুঝতে পারেন না। ওই যে একজন জামাই আছে না, ঘর জামাই না কি, ফাইম আব্দুল সালাম না কি নাম জানো, উনাকে সবাই চিনে, মির্জা ফখরুল সাহেবের জামাই কইলে। উনি বলছিল এই জামাত ইসলামের কোনো অর্থমন্ত্রী নাই, ওদের মধ্যে কোনো শিক্ষিত লোক নাই, এইটাই বুঝাইতে চাইছে। কত ছোট কইরা দেখে। এই জামাইকে না গতকালকে পলিসি সমিটে দাওয়াত করা উচিত ছিল। ওইখানে যারা গেছে ভাই, সবাই খালি ইংলিশে কথা কয়, ইংলিশে। ওই যে পিনাকিদা বলে না, ইংরেজিতে যখন কইছে ঠিকই কইছে, হ্যাঁ ঠিকই কইছে, ঠিক পথেই চলে গেছে। এমন ভাবে গেম সাজাইছে ভাই, এমন ভাবে গেম সাজাইছে। একজনকে পাঠাইছে দিল্লিতে, আরেকজনকে ঠেকায় রাখছিল
ইংল্যান্ডে, হ্যাঁ ঠেকায় রাখছিল ভাই। এটা মাস্টার প্ল্যানের মধ্যেই। আমার আজকের এই আলোচনাটা আপনি একটুখানি চিন্তা করেন, নাইলে উনি কেন এমন একটা টাইম যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ আমার দল একেবারে এতিমের মতো, আমার মা একা একা হাসপাতালে, আমি কেন আসতে পারুম না? তার মানে কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। বেশি আর কথা বলবো না, বিদায় নিব এখন। খালি এইটুক বলবো, কোনো দুশ্চিন্তা করবেন না। সমস্ত পরিকল্পনার একমাত্র অধিকার রাখে কে? ওই উপরের আল্লাহ। বিদায় নিবার আগে শুধু এইটুকু বলবো, পরিকল্পনাকারী কোনো মানুষ হইতে পারে, ঠিক আছে, একটা মানুষ পরিকল্পনাকারী, কিন্তু ওই মানুষকে কে কন্ট্রোল করতেছে? ওই উপরওয়ালা। উপরওয়ালা নিশ্চয়ই এমন কাউকে দিয়ে দিছে, এমন কোন একটা প্ল্যান দিয়ে দিছে যে বাংলাদেশের যেন কপালে আর কোনো কষ্ট না থাকে। হ্যাঁ ভাই, আমার মনে হয় আর কোনো কষ্ট থাকবে না। আর 3টা সপ্তাহ পরই ভাই আমরা দেখতে পাবো আমার মতো মানুষগুলা যারা 60-এর উপরে চলে গেছে, তারা বিনা পয়সায় চিকিৎসা পাবে। 5 বছরের ছোট যারা, তারা বিনা পয়সায় চিকিৎসা পাবে। হায় হায়, এমন একটা দেশই তো চাইছি। আবার দেখেন, যেসব কল কারখানা বন্ধ হয়ে গেছে, এইসব কল কারখানা আবার চালু করতে বলছে। এই 3 সপ্তাহ পরে আবার চালু করেন। কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না, গ্যাসের বিল দিতে হবে না, পানির বিল দিতে হবে না। 3টা বছর আপনারা নিজের পায়ে দাঁড়ান, তারপরে দেন। দেশ রূপই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হায় হায়, রূপই চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ ঠেকাইতে পারলেন না। হ্যাঁ ভাই, কেউ ঠেকাইতে পারলেন না। কারণ ওই যে উপরওয়ালা হইল উত্তম পরিকল্পনাকারী। উনি যেভাবে পরিকল্পনা কইরা দিছে সেভাবেই যাচ্ছে। আর 3টা সপ্তাহ। আজকে আর হ্যাঁ ভোট চাইলাম না, কারণ কি জানেন? হ্যাঁ ভোট উনারাই চাইবে। আপনারা দেখেন, আমার এই কথাটা মিলিয়ে নিয়েন, উনারাই হ্যাঁ ভোট চাইবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।